যে ব্যক্তির প্রতি সমন জারি করা হয় সে হাজির না হলে আদালত কি ব্যবস্থা নেবে? একটা লোক তার পরনে ইস্যু করতে পারে, সম্পত্তি ক্রোধ করতে পারে, 500 টাকা জরিমানা করতে পারে, তাকে হাজিরার জন্য জামানত প্রদানের আদেশ দিতে পারবেন এবং জামানত প্রদান না করলে তাকে দেওয়ানি কারাগারে আটক। এক কথায় দেখেন 4টা জিনিস। আমি সমন জারি করছি, আপনি আসেন, যদি না আসেন আপনার ওয়ারেন্টি শো হবে। আপনি যদি না আসেন কী হবে? ওয়ারেন্টি শো হবে। আবার আপনার হতে পারে আপনার সম্পত্তি ক্রুক করতে পারি, আসেন না, ঠিক আছে, সম্পত্তি ক্রুক, অথবা আপনাকে 500 টাকা পর্যন্ত জরিমানা করতে পারি, অথবা হাজির আদেশ দেওয়ার জন্য আপনার দেওয়ানি কয়েকখানায় আটক রাখা যায়। তা আপনারা বলতে পারেন সিভিল মামলায় কি ওয়ারেন্টি শো হয়? যদি একটা সময় এটা তামাদিম একটা শুরু হয় যেদিন থেকে বিচারক স্বাক্ষর করছে সেদিন থেকে। তাহলে আমরা কি পাইলাম? 33 ধারায় বিচারক স্যার কি ডিগ্রির মধ্যে স্বাক্ষর করছে না রায়ে স্বাক্ষর করে? আচ্ছা, রায়ে স্বাক্ষর থেকে তামাদিম। আচ্ছা, তাহলে 33 ধারায় হলো রায় এবং ডিগ্রির বর্ণনা। তো এইখানে বলছে সাক্ষী যারা এবং যুক্তিতর্কের পর কি দেয়? রায় দেয়। সাক্ষী যারা যুক্তিতর্কের পর কি দেয়? রায় দেয়। রায় দেওয়ার পরে কি দেয়? আদালত ডিগ্রি প্রদান করে। এই ডিগ্রি প্রদানের জন্য নির্ধারিত কি ফর্ম আছে? নির্ধারিত ফর্ম আছে। রায় ঘোষণার 7 দিনের মধ্যে ডিগ্রি দেওয়া আবশ্যক। রায় ঘোষণার 7 দিনের মধ্যে ডিগ্রি দেওয়া আবশ্যক। আর বলছে যে বিচারক স্বাক্ষর করার পর তামাদি মেয়াদ শুরু হবে। বিচারক স্বাক্ষর করার পর তামাদি মেয়াদ শুরু হবে। এই অন্তত সমস্যা। আচ্ছা, 35 ধারায় বলছে খরচ। 35 ধারায় কি বলছে? খরচ। মোকদ্দমার ব্যয় ও আনুষঙ্গিক খরচ আদালতের বিবেচনার উপর নির্ভর করে। মোকদ্দমা শেষে যে পক্ষ জয় লাভ করে সাধারণত সে পক্ষ মোকদ্দমার খরচ পায়। আদালত মোকদ্দমার খরচের উপর অনধিক শতকরা বার্ষিক 6% সুদ প্রদানের নির্দেশ দিতে পারে। এখানে এই খরচটা কোন খরচ? খরচ হলো যে আমি বাদী হিসাবে আপনার বিরুদ্ধে একটা মামলা করলাম। মামলা করার পর মামলায় এই রায় হলো, ডিগ্রি হলো আমার পক্ষে, আমি জিতে গেছি। এখন এই যে মামলা করার জন্য আমার যে খরচটা হয়েছে, আমি বাদী হিসাবে আমার যে ক্ষতিটা করছে, আমি তো রায় ডিগ্রি তো পাবোই, এবং মামলার জন্য যে খরচ হয়েছে আমি একটা আনুষঙ্গিক হিসাব করব যে আমার এই খরচটা দিতে হবে, এবং এই যে খরচটা আমার হবে এটার সাথে 6% সুদ, সরল সুদ 6% হলে যোগ করে আমার এই খরচটা আদালত এই রায় ডিগ্রিটা দিতে পারে। কোন খরচ? যেমন অনেক সময় আমরা এভাবে হতে হবে, এই যে মামলা করার জন্য তুমি আমার ক্ষতি করছো, আমরা তো মামলা করতাম না, মামলা করছি, একদম খরচ দাও। রায় ডিগ্রি হওয়ার পর আদালত কি করবে? এই খরচের জন্য খরচের টাকাটা হিসাব করবে কিভাবে? যে হিসাব করে বলবে যে আমার আর্জি দিতে এত টাকা লাগছে, কোর্ট ফি দিচ্ছি এত, হিসাব যে কোর্ট ফি যা দিলাম, এইটা একটা লামসাম হইতে পারে, কিন্তু মূলত যেটা ডকুমেন্টস আছে সরকারের যে খরচটা এটা থাকবে। তাহলে আমি আবার পড়ি, মোকদ্দমা ব্যয় ও আনুষঙ্গিক খরচ। মোকদ্দমা ব্যয় ও আনুষঙ্গিক খরচ আদালতের বিবেচনার উপর নির্ভর করে। ওই যে আদালত, আপনি বললেন যে আমি তো ব্যারিস্টার সব নিয়েছিলাম, আমি তো 10 লাখ টাকা খরচ করছি, এইগুলি সবগুলি আসবে না। কারণ আপনি 10 লাখ করতে পারেন, 20 লাখ টাকা, জমির দাম 5 লাখ টাকা, আপনি ফি দিচ্ছেন 20 লাখ টাকা, তাহলে কি দিবে? এই জন্য এটা আদালতের একটা ইনগ্রেডিয়েন্ট পাওয়ার। মোকদ্দমার ব্যয় আনুষঙ্গিক খরচ সাধারণত আদালত ন্যায় করতে রিসিট যেগুলি আছে, ডকুমেন্ট যেগুলি আছে, এগুলো একটা হিসাব নেয়। মোকদ্দমার ব্যয় আনুষঙ্গিক খরচ আদালতের বিবেচনার উপর নির্ভর করে। মোকদ্দমার শেষে যে পক্ষ জয় লাভ করে, তাহলে যে জিতে সে কি করবে? এই খরচের সেই পক্ষ সাধারণত মোকদ্দমার খরচ পায়। এখন যদি বাদী হারে যায়, বিবাদী জিতে, বিবাদী খরচ পাবে। বাদী জিতে গেলে বাদী পাবে, বিবাদীর কাছ থেকে লয়ে দিবে খরচ। তাহলে এই খরচের উপর অনধিক শতকরা বার্ষিক 6% সুদ প্রদানের নির্দেশ দিতে পারে। তাহলে দুইটা প্রশ্ন,
একটা হলো খরচ হলো আদালতের বিবেচনাধীন। খরচটা কি? এই 35 হলো আদালতের মামলা খরচ। মামলা খরচটা কে পায়? যে পক্ষ জিতে। প্রথম কথা হলো যে পক্ষ জিতে সে খরচ পাবে। আদালতের এটা বিবেচনাধীন। আদালত কি করে? এটা বিবেচনা করতে পারে কতটুকু। আচ্ছা, তাহলে মামলা খরচ এবং আনুষঙ্গিক খরচ আদালতের বিবেচনাধীন। খরচটা পাবে যিনি মামলা জিতবে, বাদীও জিততে পারে, বিবাদেও জিততে পারে। আরেকটা জিনিস হলো যে এটার উপরে 6% সুদ, 6% সুদ চাইতে পারে বা দিতে পারে। এই তিনটা জিনিস। তাহলে আবার বলি, মামলার খরচ 35 হলো খরচ। খরচ কি? যে মামলা সাক্ষী শেষ হওয়ার পর মামলার যে পক্ষ জিতবে, উনি খরচের জন্য আবেদন করতে পারে বা খরচ চাইতে পারে বা খরচ দিতে পারে। এই খরচটা দেওয়া আদালতের বিবেচনাধীন। খরচ দিবে আলাদা করে মামলা মানে আবেদন করে নিতে না, ওই ডিগ্রি যখন দেওয়া রায়ের ডিগ্রি দেবেন তখন আদালত ইচ্ছা করলে ওই আপনি আবেদন করতে পারেন, দরখাস্ত করতে পারেন, যেমন খরচ দিতে হবে। অথবা আদালত নিজের থেকেই বলে যে খরচ সহ ডিগ্রি দেওয়া হলো, খরচবিহীন ডিগ্রি দেওয়া হলো। ওইখানে রায় কিন্তু বলে দেয় প্রাথমিক ডিগ্রি হলে খরচবিহীন ডিগ্রি আর খরচ সহ ডিগ্রি। তখন আপনার খরচ করেছে, আপনার যা কাগজ আছে দিবেন, এটা ওরা লিখে দিবেন যে এত টাকা খরচ হয়েছে। তাহলে এই খরচটা হলো আদালতের বিবেচনাধীন। আর এইটা পাবে কে? যে পক্ষ জিতছে। তিনটা কথা। আরেকটা হলো এটার পুরো 6% সুদ দিতে হবে। মনে থাকবো? খরচটা দিবে আদালতের বিবেচনাধীন, আর এটা পাবে হলো যে পক্ষ জিতছে, আর এটা 6% সুদ এটার সাথে সংযুক্ত করতে পারে। 35 কাহিনী বুঝছেন? আসেন 35-এর ক। 35 গুলো মিথ্যা ও বিরক্তিকর দাবি নামঞ্জুর হলে। অনেক সময় আমরা মিথ্যা মামলা করি না, মিথ্যা মামলা হয়। মিথ্যা ও বিরক্তিকর দাবি নামঞ্জুর হলে এখানে দেখেন, আপিল ব্যতীত যে কোনো মোকদ্দমার কোনো পক্ষ মোকদ্দমার দাবিকে মিথ্যা ও বিরক্তিকর বলে আপত্তি উত্থাপন করলে এবং আদালত কর্তৃক সেই আপত্তি আংশিক বা সম্পূর্ণ নামঞ্জুর হলে আদালত আপত্তি উত্থাপনকারীকে অনধিক 20,000 টাকা ক্ষতিপূরণের খরচ প্রদান করতে পারে। এখন এটার আগেরটার সাথে এটার একটু কনফ্লিক্ট আছে। কি কনফ্লিক্ট? আমি যদি সত্যি মামলা করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খরচ বিবেচনা করবে এবং 6% সুদ দিবে। আরেকটা হলো যে পক্ষ জিতছে সে পক্ষ পাবে। এখন আমি মামলা করছি, কিন্তু মামলাটা মিথ্যা এবং বিরক্তি করার জন্য করছি, এবং অপর পক্ষ যদি প্রমাণ করতে পারে যে আমার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা মিথ্যা এবং বিরক্তিকর, তাহলে আমি একজনকে ডিস্টার্ব করার কি অধিকার আছে? আমার ডিস্টার্ব করার অধিকার নাই। এখানে 35-এর কথায় বলছে যে এটা আপিল চালাবে। বলছে আপিল ব্যতীত যে কোনো মোকদ্দমার কোনো পক্ষ মোকদ্দমার দাবিকে মিথ্যা ও বিরক্তিকর বলে আপত্তি উত্থাপন করলে এবং আদালত কর্তৃক সেই আপত্তি আংশিক বা সম্পূর্ণ নামঞ্জুর হলে আদালত আপত্তি উত্থাপনকারীকে অনধিক বিষয়। কারণ মনে করেন আমি মামলা করছি আপনার বিরুদ্ধে, আপনি বলছেন না আপনার মামলা করছে, এই মামলাটা মিথ্যা বিরক্তি করার জন্য আমার জন্য করছে, কিন্তু আদালত দেখলো না মামলাটা আসলে চলবে, মামলাটা চলবে, তো আপনার যে দরখাস্তটা এটা নাকচ করে দিচ্ছে। এই যে আপনি ডিস্টার্ব করলেন, এই যে দরখাস্ত দিলেন, এবং এই দরখাস্তের জন্য কিন্তু আপনার বিরুদ্ধে মিথ্যা ও বিরক্তিকর কোনো তথ্য উপস্থাপনের জন্য বাদী একটা মামলা করছে, বিবাদী বললো যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কিন্তু প্রমাণ করতে পারে না, এবং এই সময়টা জ্ঞাপন করছে এবং আপনাদের দরখাস্তটা নাকচ হয়ে গেছে। তাহলে আপনার বিরুদ্ধে কি হবে? 20,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে পারে। আমি কথাটা আবার বলছি, 35-এর ক মিথ্যা ও বিরক্তিকর আপত্তি নাকচ হইলে বা নামঞ্জুর হইলে। তো নামঞ্জুর যদি আপনি করছেন আবেদন আমার বিরুদ্ধে, কিন্তু কোর্টে প্রমাণ করতে না, এই জন্য নামঞ্জুর হয়েছে। নামঞ্জুর কখন হয়? প্রমাণ না হলে তো নামঞ্জুর হয়ে যায়। নামঞ্জুর হলে আপনার বিরুদ্ধে সাজা কি? 20,000 টাকা পর্যন্ত জরিমানা হইতে পারে। 35-এর ক মামলার শুরুতেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 20,000 টাকা পর্যন্ত আপনাকে
কস্ট প্রদানের আদেশ দিতে, ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। কারে? উত্থাপনকারীকে। আচ্ছা, তাহলে 35 কোনো মিথ্যা বিরক্তিকর দাবি নামঞ্জুর হলে ওই দাবি উত্থাপনকারী ব্যক্তিকে 20,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে, 20,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে। 35 খতে আসেন, নির্ধারিত সময়ের মতো আবেদন বা লিখিত জবাব দাখিল না করলে। এই যে প্লিডিংস জবাব দেওয়ার জন্য একটা সময় থাকে না, না জীবন এই নির্ধারিত সময়ের মধ্যে আপনার আবেদন বা লিখিত জবাব দাখিল না করলে, বলছে কোনো পক্ষ নির্ধারিত সময়ের মধ্যে কোনো আবেদন বা লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হলে আদালত তাকে অনধিক 2,000 টাকা কস্ট প্রদানের আদেশ দিবেন এবং লিখিত জবাব দাখিলের পরে মোকদ্দমার কোনো পক্ষ যদি এমন কোনো দরখাস্ত দাখিল করেন যা পূর্বেই দাখিল করা প্রয়োজন ছিল, সেক্ষেত্রে আদালত অনধিক 3,000 টাকা কস্ট প্রদানের আদেশ দিবেন এবং এই খরচ কস্ট প্রদান না করলে উক্তরূপ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, এখানে দেখেন একটা মামলা যখন চলে, দুইটা পক্ষ, বাদী এবং বিবাদী। সিভিল মামলা কিন্তু এই জন্যই ক্রিটিক্যাল, খুব হিসাব করে চলতে হয়, টম এন্ড জেরি কার্টুনের মতো। তাহলে বলছে যে আপনার নির্ধারিত একটা সময় আছে প্লিডিংসের জন্য। কিসের জন্য? প্লিডিংস কারে কয় বলেন তো দেখি। মামলা হওয়ার পরে বাদী যে অভিযোগ দিল, সে অভিযোগের উত্তর বিবাদী দিবে, ওইটা কি প্লিডিংস? বাদীর জবাব প্লিডিংস দুই প্রকার, বাদীর প্লিডিংস, বিবাদী। বাদী যখন কোনো জবাব দেয় বাদীর প্লিডিংস, বিবাদী যদি কোনো জবাব দেয় বিবাদী প্লিডিংস। তা আর্জির পরিপ্রেক্ষিতে বিবাদী কি করে? জবাব দেয়, তাহলে বিবাদীর প্লিডিংস। আর এটার পরিপ্রেক্ষিতে বাদী অনেক সময় কোনো জবাব দিতে পারে, তাহলে এই বাদীর প্লিডিংস। তো প্লিডিংসের উপর ভিত্তি করে কি হয়? ইস্যু গঠন হয়। কারণ প্লিডিংস ধরেন এই আর্জি দায়েরের সময় ধরেন 10টা বিষয় বাদী উত্থাপন করছে এবং 10টা দাবি করছে। যখন জবাব দিছে 10টারই জবাব দিছে, 5টা মানছে আর 5টা মানে নেই, তাহলে ইস্যু গঠন হবে কটা? 5টা। ইস্যু গঠনটা কি এক ধরনের যুক্তিতর্ক? না, যুক্তিতর্ক না, বিচার্য বিষয়। বিচার কি বিচার করে? কি বিচার? ধরেন আপনি আমার কাছে চাইছেন 10টা জিনিস। 10টা জিনিসের মধ্যে আমি উত্তর দিয়ে বললাম যে না, এই 5টা জিনিস আসলে এই উনি আমার কাছে পান, আর 5টা এই জিনিস, এটা কোনো ব্যাপার না। তাহলে আপনি যা চাইছেন 10টার মধ্যে 5টা আমি মানি, এটা কোনো সমস্যা, আর 5টা আমি মানি না। তাহলে যে ডিনের ডিসপোর্ট, এটি নিয়ে তো বিচার হবে। আর যেটি আমি মাইনে নিছি, এইটি কি বিচার করার দরকার আছে? মানা জিনিসের বিচার দরকার নেই। তাহলে ইস্যু গঠন করার সময় কাজ সাথ হয়, কী কাজ সাথ হয়? বিবাদী যেটা মাইনে নেয় এইটি বিচারের মধ্যে আসে না। বিবাদী যেটা না মানে, দুজনের মধ্যে বিরোধীয় বিষয়টা নিয়ে নিষ্পত্তি করে। মামলার কাহিনী কি? বিরোধীয় বিষয় নিষ্পত্তি করা। যখন এই 5টা ইস্যু গঠন করল, এর মধ্যে যদি বাদীর আবার প্রশ্ন থাকে যে না আমি 5টা মানি না স্যার, আরও দিতে হবে, তখন আবার বিবেচনা করে বিবাদী যদি না আমি এটা মানি না, তখন এখানে আগে সেটেল হয় কি বিচার কর কি চান। এখানে শেষ হলে পরে আছে সাক্ষীতে, তখন বাদীরা বলে ঠিক আছে আপনি প্রমাণ করেন, এই জিনিসগুলি আপনার দরকার, পাইছেন, কীভাবে পাইছেন প্রমাণ করেন। যারা হয় এরপর যুক্তিতর্ক হয়, এরপরে রায় দেয়। তো এখানে মামলার প্রাথমিক হলো প্লিডিংস। 35 খতে আমরা পাইছি কি, যে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন বা লিখিত জবাব দাখিল না করলে, মানে প্লিডিংস না দিতে পারলে কি হয়। নির্ধারিত সময়ের মধ্যে, প্লিডিংসের সময় হলো কতদিন? সাধারণত সময় হলো 30 দিন। আমাকে সমন জারি করে একটা কপি দিবেন এবং আদালত বলবেন যে 30 দিনের মধ্যে আপনি এটার একটা জবাব দেন। আমি 30 দিনের মধ্যে জবাব দিতে পারিনি, 30 দিনের মধ্যে জবাব দিলাম। এখানে যদিও 30 দিন উল্লেখ করে নাই, 30 দিন কিন্তু আমার অনেক সময় 6 মাস হয়ে যায়, 1 বছর হয়ে যায়, এটা আদালত বিবেচনা দিন। কিন্তু সাধারণ নিয়ম হলো লিমিটেশনে 30 দিন। আর কোর্ট যদি সময় বাড়ায় দেয় তখন কিন্তু এই লিমিটেশনটা থাকে না, বুঝতে পারছেন? কিন্তু নির্ধারিত সময় কিন্তু আসলে 30 দিন। এখানে বলছে
কোনো পক্ষ নির্ধারিত সময়ের মধ্যে কোনো আবেদন বা লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হলে কোনো পক্ষ, কিন্তু এটা বাদী হতে পারে, বিবাদী হতে পারে, ব্যর্থ হলে আদালত তাকে অনধিক 2000 টাকা কস্ট প্রদানের আদেশ দিবেন এবং লিখিত জবাব দাখিলের পরে মোকদ্দমার কোনো পক্ষ যদি দুইটা, একটা হলো যে 30 দিনের মধ্যে 30 দিন কইছে যে আপনি জবাব দেন, আপনি 30 দিনের মধ্যে দিতে পারলেন না, তাহলে যে পক্ষ ব্যর্থ হয়েছে তাকে 2000 টাকা কস্ট অপর পক্ষ পাবে। একটু দেখেন, অনেক সময় কোর্টে যাবেন আপনারা গেলে প্র্যাকটিক্যালি আজকে কস্ট খাইয়েছে, কস্ট খাইয়েছে কি জন্য, ধরেন দুই পক্ষেরই উকিল তো থাকে, যখন উকিলরা একটা ফি নেয় প্রত্যেকটা ডেটে, কি ডেট ওয়াইজ ফি নেয়, তা আপনার বাদী আপনি খালি সময় নিতে আসেন 1 দিন 2 দিন। একটা সিভিল মামলায় এক নাগারে কিন্তু বিনা কষ্টে 3টা সময় নেওয়া যায়, বিনা কষ্টে আপনি খরচ ছাড়া 3টা সময়, তিনবার সময় নিতে হবে। চতুর্থবার সময় নিতে বললে আপনাকে কষ্ট দিতে হবে, কোর্ট বলবে যে আপনার 500 টাকা কস্ট দেবেন, 1000 টাকা কস্ট দেবেন, 2000 টাকা কস্ট দেবেন। কেন? এই টাকাটা আবার অপোজিট লয়ার পাবে, কারণ ওই যে বিবাদী যে হাজিরা দিছে, হাজিরা দিলে তার যে খরচ হয়েছে না, উকিল আনার জন্য খরচ হয়েছে, এই খরচটা বাদী দিবে। আবার যদি বিবাদী হাজির হয় না, বাদী হাজির হইতেছে, 3টা ডেটের পরে 4র্থ ডেটে বিবাদীরে বলবে যে আপনার 1000 টাকা কস্ট দেবেন, 2000 টাকা কস্ট দেবেন। এই কষ্টের টাকা জমা না দিলে কিন্তু মামলার কার্যক্রম চলবে না, স্টপ হয়ে যাবে, অলরেডি হ্যাং হয়ে যাবে। আপনি যাবেন পরের ডেটে গেছেন, কি কার্যক্রম নেই, এই আপনি তো কষ্ট দেন নাই, আপনার কথা শুনল না। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি জবাব দিতে ব্যর্থ হয় তাহলে কোর্ট তাকে 2000 টাকা কস্ট দিতে পারে। আবার বলছে জবাব দিচ্ছেন সময় মতোই, 30 দিনের মধ্যেই জবাব দিচ্ছে, জবাবের পরে আবার আপনি একটা অ্যাপ্লিকেশন করছেন, যে অ্যাপ্লিকেশনটা আপনি জবাবের আগেই করতে পারতেন বা জবাবের সময় আপনি করতে পারতেন, এই দরখাস্তটা করতে পারতেন কোন সময়, যখন জবাব দিয়েছেন তখনই আপনি এই কথাটা বলতে পারতেন, জবাবের মধ্যে বলতে পারতেন, কিন্তু জবাবের মধ্যে আপনি বলেন না। এর 2টা প্রশ্ন, একটা হলো যে প্লিডিং বা জবাব দেওয়ার সময় যদি সময় মতো আমি জবাব না দিতে পারি তাহলে আমার জন্য 2000 টাকা জরিমানা বা 2000 টাকা কস্ট, আর জবাব দিছি, জবাবের পরে আমি আবার এমন একটা দরখাস্ত দিয়েছি যেটা জবাবের সময় বা জবাবের আগেই দিতে পারতাম, কিন্তু আমি দিলাম, পরের জিনিসটা আগে দিলাম, তাহলে এই ক্ষেত্রে আমাকে কস্ট দিতে হবে 3000 টাকা। এটা কি স্যার জবাবের কোনো সংযোজন হতে পারে? হ্যাঁ, জবাবের কোনো প্রথম জবাবেরই কোনো সংযোজন করে হতে চাইলে পারে, সংশোধনী হতে পারে, তখনই 3000 টাকা জরিমানা, তখন 3000 টাকা কস্ট দিতে হবে আর কস্ট ধরতে পারে। ও আচ্ছা, বুঝতে পারছেন? এখানে 2টা কথা আমি আবার ক্লিয়ার করতেছি, যে কোনো মামলায় 35 খতে বলছে নির্ধারিত সময়ের মধ্যেই জবাব দাখিল করতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো পক্ষ জবাব দাখিল করতে ব্যর্থ হয় তাহলে তাকে 2000 টাকা কস্ট দিতে হবে। আবার জবাব দাখিলের পর, জবাব দেওয়ার পর যদি কোনো পক্ষ আবার সে কোনো দরখাস্ত করে, জবাব দাখিলের পরে যদি কোনো দরখাস্ত করে, কোনো পক্ষ যদি দরখাস্ত করে যা পূর্বেই দাখিল করার প্রয়োজন ছিল, সেক্ষেত্রে কারণ পিছনে আবার যাইতে হবে কোর্টে, এই জন্য আপনার কি করতে প্রয়োজন ছিল, সেক্ষেত্রে আদালত অনধিক 3000 টাকা কস্ট প্রদানের আদেশ দিবেন। এই খরচ প্রদান না করলে উক্তরূপ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। যদি আপনি টাকা না দেন, আপনি যে দরখাস্তটা করছেন বাতিল হয়ে যাবে। স্যার এই 2000 3000 কি যে কোনো কোর্টেরই ফিগার নাকি না যেখানে 5 লাখ টাকার অধিক হয় সেখানে 2000 3000 এর উপর? এটা কোর্টের বিবেচনা ঠিক, এটা হলো মিনিমাম ফিগার, আছে, মিনিমাম ফিগার 2000, যেন হাইকোর্টে 5000 ধরে 10,000 ধরে জানতে চাচ্ছি। তা বলছে 2000 টাকার নিচে হবে না। পরীক্ষাতে জিজ্ঞেস করবে 2000 3000 বেশি করা যায় না, না জানলে তো আপনি হবে। এখানে বলে দিচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে না করলে 2000 টাকা কস্ট দিবেন। আবার জবাব দিচ্ছেন, জবাবের পরে যদি দরখাস্ত করেন যা আগেই করা উচিত ছিল, তাহলে আপনাকে এই ক্ষেত্রে 3000 টাকা কস্ট দিতে হবে। এই তাহলে কত ধরা এটা 35 দেখেন আবার ভুলে গেছেন কিনা,
33 কেতে রায় রায় এবং রায় এবং ডিগ্রি। ডিগ্রি। 35 হলো খরচ। খরচ। কি খরচ? ওই যে কোর্টের খরচ শাড়ি গয়না কেনার খরচ। না না কোর্টের মোকদ্দমা যে করে আর 35 হলো মিথ্যা বিরক্তিকর সময়ের মধ্যে দাবি মিথ্যা বিরক্তিকর যদি আমি আবেদন করে আপত্তি করি। 35 হলো নির্দিষ্ট সময়ের মধ্যে সময় আবেদন না করলে, জবাব না দিলে, নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দাখিল না করলে। আচ্ছা, এরপর আসেন ধারা 38 ডিগ্রি জারির আদালত। ডিগ্রি জারিকারী আদালত। ওইটাতে 33-এর মধ্যে দিয়ে দিলে পারতো, আবার আপডেট লাগাইছে আদালত। দেখেন, ডিগ্রি জারিকারী আদালত যে আদালত ডিগ্রি প্রদান করেছেন বা যে আদালত ডিগ্রি জারি করার জন্য প্রেরণ করা হয়েছে সেই আদালত ডিগ্রি জারি করতে পারে। এখানে দুইটা কিন্তু, যে আদালত ডিগ্রি প্রদান করেছেন বা যে আদালতে ডিগ্রি জারি করার জন্য প্রেরণ করা হয়েছে সেই আদালত ডিগ্রি জারি করতে পারবে। হ্যাঁ, প্রেরণ করা হয়েছে। অনেক সময় দেখা যায় মামলা এই যে পরেরটা দেখেন, মামলা স্থানান্তরেরটা বুঝলেই বুঝে যাবেন। 39 হলো ডিগ্রি স্থানান্তর। ডিগ্রিদারের আবেদন ক্রমে অথবা আদালত স্বতঃপ্রবৃত্ত হয়ে ডিগ্রি জারি করার জন্য কতিপয় ক্ষেত্রে এখতিয়ার সম্পন্ন অন্য আদালত প্রেরণ করতে পারেন। ক্ষেত্রগুলো হলো, ডিগ্রিদার যদি এমন এখতিয়ার সম্পন্ন অন্য আদালতের স্থানীয় সীমার মধ্যে বসবাস করেন বা ব্যবসা করেন। কোন জায়গায় করতে পারেন? ডিগ্রি প্রদানকৃত আদালতের স্থানীয় সীমার মধ্যে ডিগ্রির দাবি পূরণের জন্য পর্যাপ্ত সম্পত্তি না থাকলে এবং অন্য আদালতের স্থানীয় সীমার মধ্যে পর্যাপ্ত সম্পত্তি থাকলে, ডিগ্রি প্রদানকৃত আদালতের স্থানীয় সীমার মধ্যে পর্যাপ্ত সম্পত্তি দ্বারা ডিগ্রি দাবি পূরণের নির্দেশ দিলে এবং ডিগ্রি প্রদানকারী আদালত যদি উপযুক্ত মনে করে। আচ্ছা, এখানে আগে বলছি ডিগ্রি জারিকারী আদালত। এক কথায় যে আদালত ডিগ্রি দেয় এই আদালতে ডিগ্রি জারিকারী আদালত। আর ডিগ্রিটা স্থানান্তর হয়। আমি একটু উদাহরণ দিই। কারণ দুইটা কারণে হয়, একটা স্বেচ্ছাধীন ক্ষমতা বিচারক দিতে পারে, আরেকটা হলো যে কোনো পক্ষের আবেদন ক্রমে অথবা সম্পত্তি থাকবে অথবা কোনো অধিকার, কোনো দাবি থাকবে বা সেবা থাকবে, সেই জায়গায় এটা বাস্তবায়ন হবে। আর এটা দুইভাবে হইতে পারে, কোনো পক্ষের আবেদন ক্রমে হইতে পারে অথবা আদালত স্বেচ্ছাধীন ক্ষমতাও সেটা বাস্তবায়ন করতে। এরপরে আসেন ধারা 48 ডিগ্রি জারির সময়সীমা। এখানে 3টা জিনিস কাজ করে এবং এইটা নিয়ে সবারই পেস লাগে। এই 48 ধারা নিয়ে আমরা ডিগ্রি জারি করব, বলে যে ডিগ্রি জারির সর্বশেষ সময় কত? বলে আমি সবাই মুখস্থ বলে যে ডিগ্রি জারি করার সময়সীমা হলো 12 বছর। ডিগ্রি জারি করার সর্বশেষ সময় কত? 12 বছর। 12 বছরের মধ্যে ডিগ্রি জারি করা যায়। 12 বছরের মধ্যে ডিগ্রি জারি না করলে আর এটার কোনো প্রতিকার পাওয়া যায় না। আচ্ছা, দেখেন এখানে কি বলছে। নিষেধাজ্ঞার ডিগ্রি ব্যতীত অন্যান্য ডিগ্রি জারির আবেদন করতে হবে সর্বোচ্চ 12 বছরের মধ্যে। এটা নিষেধাজ্ঞা ছাড়া, নিষেধাজ্ঞা ব্যতীত অন্যান্য ডিগ্রি জারির আবেদন করতে হবে 12 বছর। তাহলে 12 বছরের মধ্যে ডিগ্রি জারির জন্য আবেদন করা যায়। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য, তামাদি আইন 1908-এর প্রথম তফসিলের অনুচ্ছেদ 182 অনুযায়ী দেওয়ানি কার্যবিধির 48 ধারার যে ডিগ্রি জারির বিধান নাই, সেই ডিগ্রি জারির আবেদন করতে হয় 3 বছরের মধ্যে। আচ্ছা, এখন আসেন যে 48 ধারায় কতগুলি কথা বলা আছে যে কোন কোন ডিগ্রি আপনি আবেদন করবেন। কিন্তু অনেক ডিগ্রির ওই 48 ধারায় যে প্রভিশনগুলি বলা আছে সেইগুলি যদি না থাকে, তাহলে যেগুলি আছে এগুলি 12 বছর। 48 ধারার বিধানের যেগুলি আছে এইগুলি ডিগ্রি জারি করার জন্য আবেদন করতে পারবেন 12 বছরের মধ্যে। ওই বিধানগুলি নাই, তাহলে আপনাকে আবেদন করতে হবে 3 বছরের মধ্যে। কোথায় বলা আছে? তামাদি আইনের 182 অনুচ্ছেদে বলছে 48 ধারার বিধানের 48 ধারার মধ্যে যে কথাগুলি বলা আছে এইগুলি আপনি 12 বছরের মধ্যে আবেদন করতে হবে। 48 ধারায় নাই, 48 ধারার বিধানে নাই।
এমন আবেদন করতে হবে 182 আমাদের 182 অনুচ্ছেদ অনুসারে 3 বছরের মধ্যে। বুঝতে পারছেন? যেমন একটা উদাহরণ দেন স্যার। আচ্ছা আসতেছি, শেষ একটা আইনটি যাবো না। আচ্ছা এরপরে ডিগ্রি 3 বছরের মধ্যে এবং ডিগ্রি বা আদেশের কপি রেজিস্টার্ড হলে, এখন কোনো ডিগ্রি এবং আদেশের কপি যদি রেজিস্টার্ড হয় তাহলে সেই ক্ষেত্রে 6 বছরের মধ্যে অনুচ্ছেদ 83 বলা হয়েছে। আচ্ছা তাহলে এখানে 3টা জিনিস, একটা হলো 48 ধারার যে বিধানগুলি আছে এইগুলির ডিগ্রি হবে 12 বছরের মধ্যে আবেদন করা যাবে। 48 ধারার বিধানে নাই, এগুলো 3 বছরের মধ্যে করতে হবে। আবার কোনো ডিগ্রি বা রায় যদি রেজিস্টার্ড হয় তাহলে সেটা করতে হবে 6 বছরের মধ্যে। আচ্ছা এখন 48 ধারায় যে বিধানগুলি দেওয়া আছে এর মধ্যে আমি বলি যে একজন ব্যক্তির একটা স্থাবর সম্পত্তি নিয়ে বেরোন, এবং স্থাবর সম্পত্তিটা কি নিয়ে বেরোন? মালিকানা নিয়ে বেরোন, মালিকানা প্রমাণ হিসেবে যে ব্যক্তিরা মামলায় দিচ্ছে। বলছেন 12 বছরের মধ্যে যদি দখলচ্যুত না থাকে, আপনার দাবি না করেন, তাহলে আপনার মালিকানা শেষ হয়ে যাবে। তাহলে ধরেন বিরূপ সম্পত্তিটা হলো কি নিয়ে, এই সম্পত্তির বিষয়ে। তাহলে আপনাকে এই ডিগ্রি পাইছেন এবং ডিগ্রিটা বাস্তবায়ন করার জন্য 12 বছরের মধ্যে আবার আবেদন করবেন। যদি না করেন প্রতিকার পাবেন না। তো 12 বছর এটা নাই, যেমন ধরেন কোনো নিষেধাজ্ঞার বিষয় অথবা কোনো ডিক্লারেশনের বিষয়, এটা হলো 3 বছরের মধ্যে। যেমন আমরা বলি একজন ব্যক্তির এই দেনমোহর, মেয়েদের দেনমোহর, এবং আইনে বলা আছে দেনমোহরের টাকাটা কখন পায় একজন মহিলা? তার কনজিউমার লাইফ লিড যখন করে এবং করার পরে কোনো কারণে তার হাজব্যান্ড মারা গেছে অথবা তালাকপ্রাপ্ত হিসেবে, তাহলে 3 বছরের মধ্যে সে কী করতে পারবে? এই দাবিটা করতে পারবে। কিন্তু 48 ধারায় এই দেনমোহরের কথাটা নাই, কারণ এটা অন্য আইনে আছে। তাহলে ওই ডিগ্রিটা বাস্তবায়ন করার জন্য আপনি কতদিনের মধ্যে দাবি করবেন? 3 বছরের মধ্যে দাবি করবেন। আবার বলছে কোনো বিষয় যদি রেজিস্টার্ড হয়, জমি ছাড়াও অন্যান্য বিষয়ে রেজিস্টার আছে, যেমন ধরেন আপনার একটা কোম্পানি আছে, তো কোম্পানি রেজিস্টার্ড কোম্পানি, এটা নিয়ে বিরোধ আছে, এবং এই ডিগ্রি এই ধরনের ডিগ্রি তার উপরে যদি কোনো ডিগ্রি চান বা রায় চান, তাহলে আপনাকে 6 বছরের মধ্যে দাবি করতে হবে। তাহলে একটা হলো যে কোনো স্থাবর সম্পত্তি নিয়ে যদি হয় তাহলে, এবং 48 ধারার বিধানের মধ্যে এই লিস্টের মধ্যে আছে, 48 ধারার একটা লিস্ট দেওয়া আছে কোন কোন বিষয়গুলি আপনি 12 বছরের মধ্যে করবেন। তাহলে আমি একটু উদাহরণ দিলাম যে স্থাবর সম্পত্তিতে আপনার মালিক কিন্তু দখলে নিয়েছে নজরুল শাহ, আপনি 12 বছরের মধ্যে আপনার মামলা দাবি করলেন না বা রায় ডিগ্রি চাইলেন না, তাহলে সে কী হয়ে যাবে? মালিকানা বলে যাবে। আপনি যেহেতু চান নাই, আপনার এগুলো অধিকার আর নাই। আরেকটি হলো যে কোনো চুক্তি আছে কিন্তু 48 ধারার বিধানের মধ্যে নাই, তাহলে সেই ডিগ্রিটার দাবি করতে হবে কতদিনের মধ্যে? 3 বছরের মধ্যে। আর যদি কোনো জিনিস রেজিস্টার্ড হয়, ওই কথাটা বলা আছে কিন্তু তামাদি আইনের প্রথম তফসিলের 182-তে বলা আছে যে যদি 48 ধারার বিধানে না থাকে তাহলে আপনি করবেন 3 বছরের মধ্যে। আবার তামাদি আইনের প্রথম তফসিলের 183 অনুচ্ছেদে বলা আছে যদি রেজিস্টার্ড হয় তাহলে আপনি 6 বছরের মধ্যে দাবি করতে পারবেন, 6 বছরের মধ্যে দাবি করতে হবে। তাহলে 3টা জিনিস, এটা 3 বছর, ওটা 6 বছরও পারবে। 12 বছর, 3 বছর, 6 বছর। 12 বছর কখন? 48 ধারার বিধানে যেটা আছে থাকলে 12 বছর, 48 ধারায় নাই বাট কন্ট্রাক্ট আছে তাহলে 3 বছর। 3 বছর। আর রেজিস্ট্রেশন যদি থাকে, রেজিস্টার্ড করা যদি থাকে তাহলে 183 অনুচ্ছেদ অনুসারে 6 বছর। এই হলো এর মধ্যে থাকলে 12 বছর, না থাকলে 3 যুক্তি থাকলে 3 বছর, আর 48 এ নাই বাট রেজিস্টার আছে তো 6 বছর। 6 বছর। তাহলে ওইটার মধ্যে এই যে যেমন 3 বছর এবং 6 বছর, এবং এই কথাগুলি আবার অনুচ্ছেদ দিয়ে বলে দিচ্ছে তামাদি আইনের অনুচ্ছেদ 182 এবং 183 যদিও রিলেটেড না, এই যে মহারণা জানা বুঝতে পারতে হবে। এখানে দেখবেন 22 নম্বর একটা কলাম আছে, 18 নম্বর একটা কলাম আছে,
একটা কলামে বলা আছে যে মুয়াজ্জেল মুয়াজ্জল, আপনার দেনমোহরের টাকা কতটুকু পরিশোধ করেছেন, কতটুকু বাকি আছে, মুয়াজ্জল মুয়াজ্জেল। আপনি ধরেন দেনমোহর হলো 5 লাখ টাকা, বিষয়টা আজকে শেখানো দরকার নাই, শেখানো না স্যার, চা খাওয়াবো স্পেশাল। 5 লক্ষ টাকা। এখন আপনারা যারা বিয়ে করছেন অনেক সময় ওয়াইফকে স্বর্ণ গয়না দিচ্ছেন না, কাপড় চোপড় দিচ্ছেন না বিয়ের দিন, দেখেন বিয়ের দিন আপনি যত সব জিনিস দেন এই যে ব্যাগ বইরা নিয়ে যায়, নিয়ে খালি ওই আপনার বউ খালি ব্যবহার করেন না, এই শাড়ি সম্বন্ধে যারা আছে যে পাড়ার